আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি জামিল আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন দেশ জুড়ে সংলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন দেশের প্রত্যন্ত এলাকার জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন সমস্যা, অনিয়ম আর দুর্নীতির নানা বিষয় নিয়ে আমরা কথা বলি এই অনুষ্ঠানে। আমরা আজ আলোচনা করব সারি নদীর উজানে ড্যাম বিষয়ে। আলোচনার জন্য অংশ নিতে আমাদের সাথে আজকে যোগ দিচ্ছেন আমার ডান দিকে আছেন বিশিষ্ট পরিবেশবিদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আইনুন নিশাত। তার পাশেই আছেন ডক্টর তারেক সালাউদ্দিন, কমিউনিকেশন ম্যানেজার, সিঁড়ি প্রকল্প, ইউকে এইড। এবং আমার সর্ববামে আব্দুল করিম কিম, জেলা সেক্রেটারি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাপা, সিলেট। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা দেখে নেব দেশ জুড়ে অনুষ্ঠানে প্রচারিত মাসুম আল ইসার গবেষণায় এবং মানিক শিকদারের তৈরি একটি প্রতিবেদনের অংশবিশেষ। আসুন দেখা যাক। কোথাও নীল, কোথাও সবুজ, আবার কোথাও কাঁচ স্বচ্ছ পানি। সারি নদীকে কেন্দ্র করে অসংখ্য মানুষের জীবন জীবিকা চলছে দীর্ঘদিন ধরে, কিন্তু সারি নদী পাড়ের মানুষ এখন উদ্বিগ্ন। বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ডাউকিচুতির কাছাকাছি মাইন্থ্রু লেসাকা হাইড্রো ইলেকট্রিক ড্যামটির অবস্থান। প্রকল্পটি মাইন্থ্রু ও অপর দুই উৎস লামু নদী এবং উমসরিং নদীর ত্রিমুখ সঙ্গমে অবস্থিত। মেঘালয়ের জৈন্তিয়া হিল ডিস্ট্রিক্টের আমলরিম ব্লকের পাহাড়ি খরস্রোতা মাইন্থ্রু নদীর ওপর ৬৩ মিটার উঁচু ড্যাম নির্মাণের কাজ এই প্রকল্পে অন্তর্ভুক্ত। মোট ৩টি ইউনিটে ১২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে। এখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের ফলে সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা সহ সিলেট ও সুনামগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকায় এর প্রভাব পড়বে। ফারাক্কা বাঁধের প্রভাবে দেশের উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে। টিপাইমুখ বাঁধ নিয়ে যখন সারা বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন, সেই সময় সারি নদীর উজানে দেয়া বাঁধটি এখন যেন মরার উপর খাড়ার ঘা। নদীমাতৃক বাংলাদেশের ছোট বড় প্রায় অর্ধ শতাধিক নদী ভারত থেকে এসেছে। ভারত যেভাবে নিজেদের দেশে বিদ্যুৎ উৎপাদন ও উন্নয়নে ব্যস্ত, তাতে করে হয়তো একদিন প্রায় সবগুলো নদীতে বাঁধ দিয়ে দেবে। আর তা যদি হয়, তার প্রভাব কতটা ভয়াবহ হবে তা কল্পনার অতীত। তাই এখনই সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। দর্শক, আমরা প্রতিবেদনটির অংশবিশেষ দেখলাম। এ বিষয়ে এখন আলাপ করব আজকের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। আমরা একটা তথ্যচিত্র দেখলাম এখানে সিলেটের উপরে। আপনি সেই অঞ্চলে পরিবেশ নিয়ে কাজ করেন, একজন অ্যাক্টিভিস্ট, বাপার সাথে জড়িত। আমরা আপনার কাছ থেকে শুনতে চাই যে এই যে সারি নদী নিয়ে আমরা যে তথ্যচিত্র দেখলাম, তার প্রকৃত চিত্রটি কয়েকজন এলাকাবাসী বলেছেন। আপনি যদি একটু শুরু করেন আলোচনাটি। ধন্যবাদ। ২০১১ সালে সিলেট অঞ্চলের মিডিয়াতে এসেছে, এরপরে জাতীয় মিডিয়াতে দেখেছি। সেটাও জাস্ট এরকম একটা কিছু হয়েছে এটা, কিন্তু বিস্তারিতভাবে এই বিষয়ে অন্তত সরকারের তরফ থেকে কোনো বক্তব্য আসেনি। এবং স্থানীয় মানুষের কথা হচ্ছে যে এই নদীর যে সৌন্দর্য এবং এই নদী কেন্দ্রিক যে তাদের জীবনধারা, তারা আতঙ্কিত যে যেভাবে নদীগুলো হারানোর কারণে বা ভারতের ব্যারেজ বা এই ড্যাম নির্মাণের কারণে যে সমস্ত অতীতের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে তারা আতঙ্কিত যে হয়তো সারিও একেবারে শুকিয়ে যাবে, এরকম হয়ে যেতে পারে। আচ্ছা, আমি আমাদের মাঝে অভিজ্ঞ এই বিষয়ে আছেন ডক্টর আইনুন নিশাত, আমি আপনার কাছে শুনবো। আমি তার আগে একটু ছোট্ট মন্তব্য। ডক্টর তারেক সালাউদ্দিন, আপনি সেই অঞ্চল ভিজিট করেছেন ব্যক্তিগত বা আপনার পেশাগত কাজে। আপনার অনুভূতি কি? আপনি এই যে আজকের দর্শকরা যে কথাগুলো বলছেন ওই এলাকার, আপনি তার সাথে একমত না আপনি অন্য কিছু অবজার্ভ করেছেন সেখানে? না, অবশ্যই। আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক যে এই অঞ্চলের লোকদের সাথে কথা বলে, এবং আমি যখন গিয়েছি তখনও বোঝা যাচ্ছে যে আমরা উত্তরবঙ্গে যেরকম দেখি নদীগুলো শুকিয়ে যে অবস্থা, তিস্তা বা অন্য নদীগুলো, সেই রকম অবস্থার দিকে আস্তে আস্তে যাচ্ছে সিলেটের এই নদীটি। এবং যে বিপর্যয়ের কথাগুলো শুনলাম এবং আমরা ভিডিও চিত্রে দেখলাম, আস্তে আস্তে অবস্থাটা আসলে সেরকম হুমকির সম্মুখীন হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা আবার আলোচনাটা চলবে, আরো শুনবো আপনাদের কাছ থেকে। ডক্টর আইনুন নিশাত, আমরা আপনার কাছ থেকে এই আজকের বিষয় সম্পর্কে শুনতে চাই যে আপনি কিভাবে দেখছেন ব্যাপারটাকে। ধন্যবাদ। প্রথমে যেটা হচ্ছে যে একটা অভিন্ন নদী যদি থাকে,
তাহলে আমরা সবসময় বলে আসছি যে নদীটার শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ নদীটা যে পাহাড়ি অঞ্চলে যেখান থেকে উৎপত্তি হয়েছে এবং তারপরে বোধ করি এটা সুরমার একটা উপনদী, সুরমার যে পয়েন্টে মিট করলো এই অংশটাকে একটা প্ল্যানিং ইউনিট ধরে চিন্তা ভাবনা করতে হবে। তো আমরা এখানে সবচেয়ে বড় দুঃখজনক যেটা দেখি যে উজানে কি হচ্ছে সেটা সম্পর্কে আমরা কিছু জানি না। দ্বিতীয়ত হচ্ছে একটা নদীতে কোনো প্রকল্প নিতে গেলে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট কম্পালসারি। এটা আমাদের দেশের 1995 আইন অনুযায়ী এটা একটা লাল তালিকাভুক্ত প্রজেক্ট। এটা যদি বিশ্ব ব্যাংকের কাছ থেকে সহায়তা নিয়ে থাকেন তাহলেও এটা সিরিয়াস ইআইএ করতে হবে, এমনকি ভারত সরকারের নিজস্ব আইন অনুযায়ী এটার উপরে ইআইএ করতে হবে। গত সেপ্টেম্বর মাসে দুই দেশের প্রধানমন্ত্রী যে দীর্ঘমেয়াদী সমঝোতা স্বাক্ষর করেছেন, দুই প্রধানমন্ত্রী কিন্তু সই করেছেন। সেখানে খুব সম্ভবত 3 নম্বর ধারাতে বলা আছে যে এখন থেকে দুই দেশ সকল অভিন্ন নদী বেসিন অ্যাপ্রোচে এটার ব্যবস্থাপনার দিকে এগোবে। প্রধানমন্ত্রীর এই নির্দেশ যদি কনসার্ন অফিসার লেভেলে পৌঁছায় তবেই না সেটা বাস্তবায়িত হবে। তবে আসার কথা হচ্ছে, শুরু হচ্ছে। তবে আমি কিমের যে কথাটা, এইটা কথা সূত্র ধরে আমি একটা কথা বলতে চাই যে আমি ওনার কাছ থেকে জেনেছি যে এই নদীর মৎস্য সম্পদের একটা বিশেষ গুণাবলী ছিল, ওখানে মিঠা পানির বেশ দামি মাছ পাওয়া যায়। এখন উনি আমাকে বলছিলেন যে এই মাছ পাওয়া যাচ্ছে না। তার কারণ হিসেবে দুটো জিনিস আমি চিহ্নিত করতে পারি, এবং পুরো হাওর অঞ্চলে মাছগুলো প্রজননের জন্য বর্ষার শুরুতে একেবারে প্রথমে একেবারে পাহাড়ের উপরের অঞ্চলে চলে যায়। এখানে যেহেতু একটা ড্যাম নির্মিত হচ্ছে, অতএব মাছের যে মুভমেন্টটা এটা ব্যাহত হচ্ছে, এবং আমার জানা মতে এখানে কোনো ফিশ ল্যাডার কিংবা ফিশ পাস নেই। দ্বিতীয় কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বললেন যে পানি নীল কিংবা সবুজ বিভিন্ন ধরনের রং, এটার কারণটা অবশ্য ড্যামের সাথে সম্পর্কিত নয়। এটার সূত্রপাতটা হচ্ছে যে এই সারি নদীর উজানে অববাহিকাতে কয়লা আছে, এবং এই কয়লাটা স্থানীয় জনসাধারণ আমার জানা মতে জাস্ট গর্ত করে পাহাড়ের মাটি কেটে নিচে যেখানে কয়লা পাচ্ছেন সেই কয়লাটা তারা আহরণ করেন। এবং কয়লাটা অত্যন্ত নিম্নমানের কয়লা, এবং এই নিম্নমানের কয়লাতে সালফার থাকার কারণ আছে, এবং যেখান থেকে এই সালফিউরিক অ্যাসিডটা অথবা অ্যাসিড মাইন ড্রেনেজ বলে, মানে এই জিনিসটা উৎপন্ন হচ্ছে। এখানে 42 মেগাওয়াটের 3টি ইউনিট আছে, অর্থাৎ এখানে 126 মেগাওয়াট উৎপাদন হচ্ছে। এটা কিন্তু কম কথা না। আমরা কাপ্তাইতে উৎপাদন করি কত? প্রথমে ছিল 130, তারপরে আরো বাড়িয়ে 230 করা হয়েছে। অর্থাৎ 1962-তে কাপ্তাই তৈরির সময় যে পানি বিদ্যুৎ উৎপাদন হতো এটাতে মোটামুটি সেটা উৎপাদন হচ্ছে। কাগজে তারা বলছেন যে এটা রান অফ দ্য রিভার, অর্থাৎ এটার পিছনে জলাধার নেই, সে কারণে ড্যামটাকে উঁচু করা হয়েছে যাতে হেডের মাধ্যমে হাইড্রো পাওয়ারটা জেনারেটেড হয়। তাই যদি হয় তাহলে পানি যদি ধরে রাখা না হয় তাহলে সারি নদীর হাইড্রোলজিতে হয়তো কোনো প্রভাব পড়বে না, কিন্তু ধরে রাখা হচ্ছে কি হচ্ছে না এটা তো আমরা জানি না। এবং সেই ক্ষেত্রে সবচেয়ে প্রধান জিনিস হচ্ছে স্বচ্ছতা। ভারত সরকারেরও ইনফরমেশন রাইট আইন আছে, আমাদের দেশেও রাইটের আইন আছে। আমি শেষ করছি একটা কথা বলে, আমরা চলবে আলোচনাটি, আমরা একটু বিরতি ব্রেক করে আবার ফিরবো আপনার কাছে। ঠিক আছে দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরই। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। এখন আমিও স্কুলে যেতে পারি। এখন নিজেই কিছু করতে পারি, এখন কিছু জমাতেও পারি, এখন সন্তানের যত্ন নিতে পারি। এই মুখগুলো আজ হাসছে আপনার প্রচেষ্টায়, কারণ এখন ফেয়ার অ্যান্ড লাভলি মাল্টিভিটামিন প্রচেষ্টা প্যাক থেকে প্রাপ্ত টাকার একটি অংশ প্রদান করা হবে সাতক্ষীরার দুর্গত মহিলাদের উন্নয়নে। প্রত্যাশা ওদের পূরণ হোক আমাদের প্রচেষ্টায়। বাটের ফ্রেন্ডে বাটে ফেলতে বেছে নাও পছন্দের ইন্টারনেট প্যাকেজ, ডায়াল করো *321*7# আর চালিয়ে যাও ব্রাউজিং, সার্ফিং, চ্যাটিং, শেয়ারিং, যা খুশি। কি পরীক্ষা? আম্মু ম্যাথ। ম্যাথস?
দিয়ে আর কত খাওয়াবেন? খাওয়াতে হবে নতুন অ্যাক্টিভ মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস, যা আপনার শিশুর 7 অ্যাক্টিভ ব্রেইন নিউট্রিয়েন্টসের ঘাটতি পূরণ করে শিশুর মেধা বিকাশে সাহায্য করে, যা সহজে শিখতে ও মনে রাখতে সাহায্য করে। অ্যাক্টিভ প্রতিদিন। পাঁচটা বাজে, হিরোর দেখা নাই। ডামিকে দিয়ে একটু ট্রাই করবেন নাকি স্যার? পারবে? পারবে মানে নায়ক ফির, আর তাছাড়া ক্যামেরা তো পেছন থেকে ধরা হবে। রোল ক্যামেরা অ্যাকশন। শোনো না শোনো না, জানো না জানো না, তুমি আমার ফ্যান্টাসি। হিরোর কাজ যেমন 0K দিয়ে হয় না, তেমনি 500W লিখে দিলেই AKSTMT বার হয় না। AKS প্রতি বর্গ মিলিমিটারে 500 নিউটনের বেশি ভার বহনে সক্ষম। অধিক শক্তিশালী বলে পরিমাণে লাগে কম। ব্যবহারের আগে স্টিলের মান পরীক্ষা করে নেওয়া জরুরি। সুন্দর পরিচ্ছন্ন জীবনের জন্য কেয়া গ্লিসারিন লন্ড্রি সাবান। আমার বাসাটা ফোন দে তো, আমার সিমটা তো বন্ধ। আমার কাছে নাম্বার নাই, তুই দে। নাম্বার নাই? মিরা ইশিতা এত আমার নাম্বার আছে, অথচ আমার বাসার নাম্বার নাই। কি আমি না তোর বেস্ট ফ্রেন্ড? সেই ছোট্টকাল থেকে একসাথে বড় হইছি। প্রথমে তোকে ফাইলের নাম্বার কে এনে দিছিল, আর আজকে এই বড় ভূমি দিলে তুই আমাকে এরকম দেখি? যাক ভাই যাক, তোর ফ্রেন্ডশিপ আমার লাগবে না। আর বন্ধু শোন, তোর কাছে আসবি না। আমার বাসায় রোজ দুপুরে ভাত খাইছিস, আমার মাকে দুধ কলা দিয়ে সাপ বসছে। সেন্টু খেয়ে কথা বন্ধ রাখলেও সিমটা কিন্তু আর বন্ধ রাখা যাবে না। বন্ধ থাকা এয়ারটেল সিম চালু করে প্রতিবার রিচার্জে আনলিমিটেড বোনাস। আমি টাকে আইটিন গোকে। কোথায় যাচ্ছেন? না, রঙিন টিন কিনবো। তিন বলিলেতে ভুল হইবে, ইহাকে খাও ব্র্যান্ড কালার কোটেড স্টিল বলিতে হইবে। ভালোই তো। আলু ইহা তো বালুর উপর ডাবল বালু। আমেরিকা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডের টেকনোলজি দিয়ে তৈরি হয়েছে। তবে আর কি বলিতেছি, শর্ট স্টোরেজ কোটিং দিয়ে তৈরি হয়েছে স্টিল শীট। কি কইতাছেন? আমেরিকা, অস্ট্রেলিয়া আর নেদারল্যান্ডের যৌথ প্রযুক্তিতে 7টি বিশেষ কোটিং এর মাধ্যমে তৈরি হয় বলে সাধারণ টিনের চেয়ে অনেক বেশি টেকসই ও মজবুত। বাড়িতে নতুন বউ কয়দিন টিকবো জিজ্ঞেস করলে কি বলবো? বলিবে তোমার নাতি পুতিও এই টিনের বাড়ি দেখিয়া যাইবে। বাড়ি ও শিল্প স্থাপনার জন্য কাও ব্র্যান্ড কালার কোটেড স্টিল। আজা ফলের সাথে ব্রাউন জুনিয়র জুসের ভিটামিন এ এবং সি দেয় ওদের বাড়তি শক্তি ও উদ্যম। ব্রাউন জুনিয়র জুস, বাড়তি শক্তি, বাড়তি উদ্যম। নতুন এয়ারটেল বন্ধুদের জন্য প্রতি রিচার্জেই বোনাস। 25 মেগাবাইট ইন্টারনেটের সাথে আরো অনেক কিছু, আর এই সব কিছু মাত্র 149 টাকার নতুন প্রিপেইড কানেকশনে। এয়ারটেল প্রিপেইড কানেকশন কিনে নাও এখনই, আর প্রতি রিচার্জে বুঝে নাও বোনাস। ওয়াও, এত ফর্সা। কি ইউজ করছিস? ফেয়ার এন্ড লাভলি আর ফেয়ার এন্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলি তো আমিও রোজ ইউজ করি। ফেয়ার এন্ড লাভলি আর ফেয়ার এন্ড লাভলি দুইটা আলাদা আলাদা। নতুন ফেস ওয়াশ আর আমাদের ক্রিম। ডাবল অ্যাকশন ফেয়ারনেসের জন্য প্রথমে ফেয়ার অ্যান্ড লাভলি মাল্টিভিটামিন ফেস ওয়াশ, তারপর মাল্টিভিটামিন ক্রিম। এখন থেকে এই ফেস ওয়াশ আমার। ফেয়ার অ্যান্ড লাভলি ডাবল অ্যাকশন ফেয়ারনেস প্রতিদিন। ফাহিম দাঁত ব্রাশ। প্রতিদিন দাঁত ব্রাশ। ফাহিম এখন তো প্রতিদিন ব্রাশ করবেই, কারণ পেপসোডেন্ট প্রতিদিন। ল্যাপটপ জিতে নিন 200 গ্রাম পেপসোডেন্ট কিনে। এখন প্রতিদিন জিতে নিন এসআর ল্যাপটপ। 100 দিন 100 ল্যাপটপ। বিস্তারিত পত্রিকায়।
বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি দেশ জুড়ে সংলাপ অনুষ্ঠানে। আমরা এতক্ষণ যেই সিলেটের সারি নদীর উপরে কথা বলছিলাম, আপনি ডক্টর নিশাত সে বিষয়ে বাংলাদেশের তথ্য অধিকার আইন এবং ভারতের আইন নিয়ে কথা বলছিলেন, সেটা যদি একটু কন্টিনিউ করেন। যেটা বলছিলাম যে দুটো পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এই ড্যামটি যে জায়গাটাতে অবস্থিত সেখানে সিসমিক প্রবাবিলিটি হাই, অর্থাৎ ভূমিকম্পের আশঙ্কাটা অনেক বেশি। ভারতীয় রিপোর্ট অনুযায়ী এখানে রিক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্প হতে পারে। তাহলে আমাদের জানা প্রয়োজন যে এই ড্যামটা কি ততটা শক্তিশালী করে করা হয়েছে, এবং যদি কোনো কারণে ড্যামের ক্ষতি হয়, ড্যাম যদি ভেঙে যায়, তাহলে যে বিপুল পরিমাণ পানি আসবে সেই রকম কি মোকাবেলায় আমরা প্রস্তুত কিনা, সেই রকম তথ্য আমাদেরকে দেয়া এবং আমাদেরকে কি অ্যালার্ট করা হয়েছে কিনা। এখন বর্ষার শেষে ধরেন সেপ্টেম্বর অক্টোবর মাসে যদি হঠাৎ করে বৃষ্টি হয়, এবং এটা যে এলাকাতে অবস্থিত এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের এলাকা চেরাপুঞ্জির পাশে, তাহলে অক্টোবর মাসে বৃষ্টি হতে পারে। অক্টোবর মাসে যখন বৃষ্টি হচ্ছে আর সেপ্টেম্বর মাসে যখন বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু জলাধারটা পূর্ণ। এরপরে যে পানিটা আসলো সেই পুরো পানিটাই কিন্তু সে ছেড়ে দেবে। অর্থাৎ হাইড্রোগ্রাফটাকে যদি আমি পরিবর্তিত করি, সেটার যেমন উপকার হতে পারে অপকারও হতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতের যে অংশে এই ড্যামটি নির্মিত হয়েছে তার ভাটিতে কোনো জনবসতি নেই, যে কারণে ভারতের এটাতে কোনো মাথা ব্যথা নেই। আর উজানে নদীর গড়ে কোনো জনবসতি নেই, যে কারণে এটার ব্যাপারে ভারতে কোনো প্রতিবাদ হচ্ছে না। কিন্তু আমাদের জন্য বিরাট হুমকির সম্মুখীন, এবং আমি মনে করি যে এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত যে প্রতিষ্ঠানটি যৌথ নদী কমিশন, তারা মুখে টেপ আটকে বসে থাকলে হবে না, জনসাধারণকে পরিষ্কারভাবে বলতে হবে যে কি হচ্ছে, সেই কথাটা তাদেরকে বলতে হবে। আমরা আপনার কাছে ফিরছি আবার। আমরা একটু, আপনি আব্দুল করিম কিম বলছিলেন যে যখন আমরা এলাকার বিভিন্ন মানুষের কথা শুনছি, এই যে পরিবেশের ক্ষতি বা অন্যান্য যে ক্ষতিগুলির কথা ওনারা বলছিলেন, আশঙ্কা করছিলেন, তো এখন এগুলো তো আলাপ হচ্ছে, কিন্তু পরবর্তী স্টেপটা কি? কেন এই বিষয়ে সংশ্লিষ্টরা নজর দিচ্ছে না, বা আপনারা কি করছেন যারা ধরা যাক পরিবেশ আন্দোলন অন্য অন্য গণমাধ্যমের সাথে কাজ করছেন? আসলে আমাদের সবগুলা নদীরই যেরকম অবস্থা, এটা সারির ক্ষেত্রে আলাদা কিছু না। বিষয় হচ্ছে এই যে সারি নদীতে যেভাবে বালি উত্তোলন করা হয়, এই জেলা প্রশাসকের কার্যালয় থেকে দেয়া হয় বালি উত্তোলনে, কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছি যে ওখানে ওইরকম করে বা কোনো বালি মহাল নেই, কিন্তু দেখা যাচ্ছে সেখান থেকে বালি উত্তোলন করা হচ্ছে। এই যে কয়লা উত্তোলন হচ্ছে যেটা আসছে, এই কয়লার কোনো ধরনের সালফিউরিক এটা টেস্ট না করে দেখা যাচ্ছে যে এটা কালেকশন করা হচ্ছে। এই বিষয়টা কে দেখবে? আমাদের তো একটা সরকার আছে, এইটা তো আমরা তাদের কাছ থেকেই শুনতে পারি। কিন্তু এখন কেন এখানে আমরা দুইটা ভয়ের বিষয়, একটা হচ্ছে যদি সরকার এই বিষয়ে অজ্ঞ থাকে যে সারি নদীতে কি হচ্ছে সেটা তারা জানে না, এটা যদি হয় সেটা আমাদের জন্য দুর্ভাবনার। আর আরেকটা ব্যাপার হচ্ছে তারা যদি জেনে চুপ করে থাকে, সেটা বলতে না চায়, সেটাও আমাদের জন্য দুর্ভাবনার। আচ্ছা, আমি একটু এই ক্ষেত্রে ডক্টর তারেক আপনার মন্তব্য শুনবো। আপনি গণমাধ্যমের সাথে সরাসরি কাজ করেন সংবাদপত্রে। আমরা যখন আজকে এই বিষয়ে আলাপ করছি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু গণমাধ্যমেও আমরা তেমন রিপোর্ট, আর্টিকেল, অনুষ্ঠান দেখছি না, কম্পারেটিভলি কম। তো সেই ক্ষেত্রে গণমাধ্যম কি এগিয়ে আসতে পারে? গণমাধ্যম, সেই সাথে আমি আসলে আরো কিছু আরেকটু বড় পরিসরে দেখতে চাই। শুধু সারি বা ওই উত্তরবঙ্গের নদীগুলো না, ভারতের সাথে বাংলাদেশে প্রায় 50টারও বেশি ট্রান্সবাউন্ডারি রিভার আছে, যৌথ নদী, এবং এইসবের ম্যানেজমেন্টের দিকে কিন্তু দুই দেশেরই মমতা ব্যানার্জি যেরকম বলছে যে আমার এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে, ওরকম বাংলাদেশের সরকারও ওইরকম একটা প্রোঅ্যাক্টিভ একটা জাতিগত বোধ থাকা উচিত যে আমার দেশের মানুষের কি ক্ষতি হবে। এবং খুব রিসেন্টলি আমরা যদি দেখি যে মিয়ানমারের সাথে আমরা সমুদ্র চুক্তিতে জিতে গেলাম, কাজেই ব্যাপারটা কিন্তু এরকম না যে আমরা কারো কাছে জিম্মি হয়ে আছি, বা জায়গা মতো আমরা যদি আমাদের তথ্যগুলোকে তুলে ধরতে পারি তাহলে আমরা সেই ব্যাপারটা থেকে জিতে আসতে পারবো না। আমরা কিন্তু কারোর কাছে জিম্মি না, এটা একটা বড় উদাহরণ। আপনার কি মনে হয় এটা থেকে আমার মনে হয় যে কিম ভাই যেটা বললেন যে তথ্য যেগুলো আছে সেগুলোকে সবার সামনে নিয়ে আসা উচিত। হয়তো অনেকে জায়গাতে তথ্যের কিছু ঘাটতি থাকতে পারে, সেটা আমরা জানলে এমন না যে সরকার কেন জানে না, অভিমান করে থাকার কিছু নাই, আমরা জানানোর ব্যবস্থা করি, সেটা সবাই জানুক, সেটা ওয়েবসাইটে হোক, টিভিতে, সংবাদপত্রে আসুক, এবং এইভাবে একটা মুভমেন্ট তৈরি করতে হবে যে এই ব্যাপারগুলোতে আমরা সোচ্চার। তখন
আলটিমেটলি, এবং সরকার কিন্তু এমন না যে এই ব্যাপারে কিছু করবে না, পণ করেছে তা না। আমরা জানি সরকার উদ্যোগী অলরেডি করতেও চাচ্ছে। উদ্যোগ নিয়ে জিতে এসছে, সেই কিন্তু সফলতা কিন্তু আমরা খুব রিসেন্টলি দেখেছি। তো আমার মনে হয় ওইভাবে যদি আমরা সবাই একটু জাগ্রত হই তাহলে কিন্তু এই অ্যাপ্রোচটা আনা সম্ভব। কারণ মমতা ব্যানার্জি যখন দেখছি যে উনি দিতে চাইছেন না, তখন মনমোহন সিং তার সাথে বৈঠক করছেন যে কিভাবে বোঝানো যায়। কাজেই আস্তে আস্তে কিন্তু মুভমেন্টটা শুরু হবে। তো হয়তো ওভারনাইট কোনো কিছু হয়ে যাবে না, কিন্তু আমরা যদি আমাদের চেষ্টাটাকে অব্যাহত রাখি তাহলে অবশ্যই ভালো কিছু ঘটবে। অবশ্যই, আপনাকে ধন্যবাদ। ডক্টর আইনুনের সাথে আমরা আপনাকে দিয়ে আজকে আলোচনাটা শেষ করব। আজকের যে আলোচনা হচ্ছে এই বিষয়ে এখনই করণীয়গুলি সম্পর্কে আমরা এটা শুনতে চাই, যে কোন বিষয়গুলো এক ধরনের সরকার কি পদক্ষেপ নিতে পারে, সিভিল সোসাইটি বা গণমাধ্যম আপনার দৃষ্টিতে? আপনি একটু আগে বলেছিলেন যে গণমাধ্যম কি করছে। গণমাধ্যম বলতে যদি আপনি খবরের কাগজ বলেন কিংবা টিভি চ্যানেলগুলো বলেন, তারা মূলত রাজনৈতিক বিষয় নিয়ে ব্যস্ত থাকেন এবং মফস্বলের সংবাদদাতা পাঠানো গুরুত্বপূর্ণ সংবাদও ঢাকার সম্পাদক ভিতরের পৃষ্ঠায় 2 ইঞ্চি 3 ইঞ্চির বেশি জায়গা দেন না সংবাদপত্রে। হ্যাঁ, কাজে এই সংবাদপত্রের ঢাকা কেন্দ্রিকতা যতদিন থাকবে এই সমস্ত নদীর ক্ষেত্রে তেমন ভূমিকা হবে না। কদিন আগে মুহুরী নদীতে ভারতকে পানি প্রত্যাহার করার অধিকার দেয়া হয়েছে। আমরা যদি 2 প্রধানমন্ত্রীর আবারও সেপ্টেম্বরের সিদ্ধান্ত দেখি, সেখানে যে জয়েন্ট কমিউনিকে, সেখানে বলা হয়েছে যে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীরা সন্তুষ্টির সাথে লক্ষ্য করছেন যে তিস্তা এবং ফেনী নদীর বন্টনের ব্যবস্থাটা চূড়ান্ত হয়েছে এবং তারা কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছেন এটিকে চূড়ান্ত করে সই করে ফেলার জন্য। প্রকৃতপক্ষে যখন এটা সই হলো না তখন এটা লেখা হয়েছে, কোনো কারণে কারো গোয়ার্তুমির কারণে এটা তিস্তাটা সই হলো না, যে কারণে বাংলাদেশও মুহুরীর ব্যাপারটিতে এগোলো না, কারণ দুটো একই প্যারাগ্রাফে সাথে সাথে জড়িত ছিল। কিন্তু তার পরবর্তী পর্যায়ে মুহুরীতে কোনো চুক্তি ছাড়া ভারত এখন অবকাঠামো নির্মাণ করে পানি তুলে নিয়ে যাচ্ছে এবং আমরা খবরের কাগজে ভিতরের পাতায় দেখেছি, আমি কাগজের নাম উচ্চারণ করতে চাচ্ছি না, কিন্তু প্রধান প্রধান কাগজগুলোর হয় 2য় পাতায়, না হলে 6ষ্ঠ পাতায়, না হলে 18 নম্বর পাতায় 3 ইঞ্চি 4 ইঞ্চি একটা নিউজ যে ফেনীতে ভারত পানি প্রত্যাহার করছে। বাংলাদেশ 6 সদস্যের দল, একজন চিফ ইঞ্জিনিয়ার সহ সেটা ভিজিট করে এসছেন। তো সংবাদপত্র তো ডেফিনেটলি জাতীয় সমস্যা যেগুলো আছে এবং অভিন্ন নদীগুলোর ক্ষেত্রে ভারত একতরফাভাবে তার ব্যবস্থা করছে, ভাটির দেশের দিকে কোনো নজরই দিচ্ছে না। তো এই বিষয়টা তো তারা সিস্টেমেটিক্যালি তুলে ধরতে পারে। আমাদেরকে যতক্ষণ পর্যন্ত বিষয়টা সঠিকভাবে জানানো না হচ্ছে, জামিল একটা পয়েন্ট বলে আমি শেষ করছি, যে একটা অবকাঠামো থাকলে সেটা কিভাবে পরিচালিত হবে তার উপরেও নির্ভর করে ভাটিতে কি প্রভাব পড়বে। ভারত পানি বিদ্যুৎ উৎপাদন করতে চায়, খুব ভালো কথা, সারি নদীর অববাহিকাতে ওই ছোট্ট নদীটার পানিটাই কিন্তু ওই এলাকার 100% পানি, অর্থাৎ এই পানিটা যদি ক্ষতিগ্রস্ত হয় বহু লোক ক্ষতিগ্রস্ত হবে। তো এই ক্ষেত্রে আমি মনে করব যে সরকার তাদের দায়িত্ব পালন করার জন্য প্রকৃত তথ্যগুলো মানুষকে জানাবেন, জানালে বহু কনফিউশন দূর হবে এবং এই সমস্যাটা তখন সহযোগিতার রাস্তায় এগোতে পারবে। অবশ্যই, এবং 2 দেশের মধ্যে আলোচনা করে একটা শান্তিপূর্ণ সমাধানের দিকে যাবে, আমরা আসলে সেটি চাই। আমরা আজকে এখানে আলোচনা কিছুটা হলো, হয়তো এই আলোচনাটা আরো চালিয়ে নেওয়া যেত, কিন্তু সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে। আপনাদের 3 জনকে আমি স্টুডিওতে এসে আলাপ করার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেশ জুড়ে সংলাপ সম্পর্কে আপনার তথ্য পরামর্শ জানিয়ে চিঠি, ইমেল এবং SMS পাঠাতে পারেন। আমাদের কাছে লিখুন প্রযোজক, দেশ জুড়ে সংলাপ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে deshjure@21-tv.com, আর SMS পাঠাতে হলে DJM স্পেস নাম স্পেস অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত লিখে সেন্ড করুন 6969 নম্বরে। দর্শক, অনুষ্ঠান সম্পর্কে জানতে হলে লগ অন করুন www.21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া 21 টেলিভিশনে যে কোনো অনুষ্ঠান লাইভ দেখতে পারবেন ফেসবুক অথবা টুইটারে। বাংলাদেশে প্রবাহিত নদীগুলোর অধিকাংশই প্রতিবেশী রাষ্ট্র ভারত হয়ে এসেছে। নদীর আন্তর্জাতিক নীতিমালা উপেক্ষা করে ভারত নিজেদের সুবিধা মতো এইসব নদীর উপর বাঁধ নির্মাণ করে নদীর পানিকে বাধাগ্রস্ত করে ফেলছে। ফলে এদেশের নদ নদীর পানি কমে যাচ্ছে, অনেক নদী শুকিয়ে গেছে। পরিবেশ ও জীব বৈচিত্র্যের উপর এর ক্ষতিকর প্রভাব পড়ছে। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে পরিস্থিতি কি হবে তা বলার অপেক্ষা রাখে না।
এজন্য আমাদের সমাজের সকলে, সংশ্লিষ্ট সকলে সচেতন হবেন এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সরকার এবং সংশ্লিষ্ট সকলের প্রতি নজর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দর্শক, শেষ করছি আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।